শুনতে পাচ্ছেন? কেমন আছেন আপনারা সবাই? আলভি, শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার। ঠিক আছে। আমরা মূলত ক্লাস আজকেই শুরু হচ্ছে, মানে টপিক ওয়াইজ। আগের ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম সার্বিকভাবে সিলেবাস কতটা কভার করবে তার উপরে। তো আমরা প্রথম যে বিষয়টা ছিল 1905 থেকে 1971 সাল, এই কালপর্বকে ঘিরেই আমরা বাংলাদেশের অভ্যুত্থান কিভাবে হয়েছিল, মূলত সেটাই হচ্ছে আমাদের এই কোর্সের উদ্দেশ্য। যে 5-এর বঙ্গভঙ্গ, এটা যদিও এই ক্রোনোলজির সাথে আমি একমত না, আগের ক্লাসে বলেছিলাম। 47-এর দেশভাগ এবং 71 সালের মুক্তিযুদ্ধ। মূল বিষয়টা হচ্ছে এমার্জেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের অভ্যুদয় কিভাবে হয়েছিল সেটা। তো আপনারা যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা নিশ্চয়ই, তাদের নতুন করে বলবার নাই। যারা আপনারা অন্যান্য সাবজেক্টের আছেন, অন্যান্য সাবজেক্ট থাকলেও স্প্রিটটা আমাদের ধরার কথা। যে হিস্ট্রিতে ক্রোনোলজি হচ্ছে একটা ফ্যাক্টর। যেমন 1905 বললে 1905 থেকেই ঘটনা পরম্পরার বিবরণটা প্রাসঙ্গিক হয় না। এই বিবরণের জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। পিছনে মানে ইম্পর্ট্যান্ট ঘটনাগুলো একটু নজর বোলানো আর কি। এটা আপনারা একটু মানে মনোযোগের সাথে ধরলে বুঝতে সুবিধা হবে। তো আমরা 1905 যখন বলছি, 5 তার আগে কত আগে যাব? আমরা কি ইংরেজ আমল শুরু থেকে যাব নাকি? আমরা অত দূরে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে 1885 সালে। স্যার 1757 পলাশী থেকে স্যার। না, আমি বলি পলাশী থেকে শুরু না, আমরা এটা একটু পিছনের দিকে যাওয়ার অর্থ মানে 100 বছর পিছনে যাব, 50 বছর পিছনে যাব, এটা না। যেটার সাথে রিলেট করা যাবে সেই জন্য আমরা পিছনে যাব। সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এই জন্য আমরা একটু পিছিয়ে যাচ্ছি, কারণ দেশভাগের সাথে কংগ্রেস যুক্ত, মুসলিম লীগ যুক্ত, এগুলো প্রাসঙ্গিকভাবে আসবে। এই জন্য আমরা 1885-তে যাচ্ছি, কারণ শেষ পর্যন্ত 47-এর দেশভাগকে বোঝা এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থানের কারণটা অনুসন্ধান করব আমরা। সেই জন্য তো 1885 সালে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, তারও আগে বিভিন্ন কথাবার্তা চলছিল। 1860-এর দশক, 70-এর দশক, তখনও বিভিন্ন সমিতি সভা নিয়ে কথাবার্তা চলছিল। তো এর মধ্যে 1860-এর দশকটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কালচারাল বেস এর একেবারে সূচনা বিন্দু, সেটা হচ্ছে 1861 সালে রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে এবং 1870-এর দশকের শেষ দিকে রবীন্দ্রনাথ লেখাপড়া করার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন, যেটা একজন বিশ্বকবির বা একটা বড় মাপের কবির বলা যায় যে মনন গড়ে দিচ্ছে সেই ইংলিশ অভিজ্ঞতা আর কি। তো আমাদের যে কালপর্ব নিয়ে আমরা কথা বলছি, 1860-এর দশক, 70-এর দশকে লন্ডনে কিছু শিক্ষিত ইন্ডিয়ান তারা জড়ো হয়েছিলেন। তারা ফিল করলেন, ওই সময় তাদের চিন্তা ভাবনাতে আসছে যে আসলে এক ধরনের সভা সমিতি এরকম বা বিশেষভাবে অ্যাসোসিয়েশন করা যায় কিনা, যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ঔপনিবেশিক প্রভুদের কাছে, যারা বিরাজমান ঔপনিবেশিক প্রভু, তাদেরকে আমরা মানে বিভিন্ন দাবি দাবা সম্পর্কে বলতে পারবো। তারাই প্রথমে ফিল করছে। আপনারা চিন্তা করে দেখেন যে বিষয়টা কিন্তু ওয়েস্টার্ন শিক্ষিত মিডল ক্লাসদের মাথা থেকে আসছে। যারা ফিল করছে এটা কিন্তু যারা ইন্ডিয়াতে আছে তারা নন,
এটা সবসময়ই আমাদের মাথায় রাখতে হবে যে ওয়েস্টার্ন শিক্ষিত লোকজনই এখানে ন্যাশনালিজমের জন্ম দিয়েছে ইন্ডিয়াতে। তো সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক, যারা ওই সময় লন্ডনে ছিলেন 1860-70-এর দশকে, তারা বেসিক্যালি হচ্ছে হয় কলকাতার লোক, নইলে হচ্ছে বোম্বাইয়ের লোক। এইসব শিক্ষিত, তার মধ্যে খুব নামকরা লোকজন আছেন, আপনারা নাম শুনে থাকবেন, প্রায় সবারই নাম শুনেছেন কোনো না কোনো উপলক্ষে। যেমন আছেন একজন ফিরোজ শাহ মেহতা, তারপরে বদরুদ্দিন তায়েবজি, উমেশচন্দ্র ব্যানার্জি, এদের নাম আপনারা শুনে থাকবেন। তারপরে মনমোহন ও লালমোহন ঘোষ, তারপরে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু, রমেশচন্দ্র দত্ত, এরকম নামগুলো যাদের মাথা থেকে এগুলো আসছে, সংগঠন করার মানসিকতা। এদের সবার উপরে একজন গুরু ছিলেন। গুরুটা হলেন দাদাভাই নওরোজি। আপনারা নওরোজি সাহেবের নাম শুনে থাকবেন। তিনি ইংল্যান্ডে ব্যবসা করতেন। তিনি তাদেরকে প্রভাবিত করেছেন আর কি, এটা বলা যায়। তো তারা বিভিন্ন ধরনের সমিতি খোলার প্রাথমিকভাবে যেসব উদ্যোগ নেন, তার মধ্যে 1870 সালে পুনা সমিতি হয়, পুনা সার্বজনীন সভা নামক একটা সমিতি গঠন হয়। তারপরে কলকাতাতে ভারত সভা হয়, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন হয়, মাদ্রাজে আপনার একটা মানে মহাজন সভা হয়। এরকম বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় সভা সমিতি হচ্ছে। এটা আসছে কিন্তু ওয়েস্টার্ন শিক্ষিত মিডল ক্লাস স্টুডেন্টদের মাথা থেকে, তারা এগুলো করছেন। কিন্তু সর্বভারতীয় লেভেলে এই ধরনের উদ্যোগ তখনো পর্যন্ত হয়নি। মানে 1860-70-এর দশক পার হয়ে গেল। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম, তিনি 1885 ডিসেম্বর মাসে তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত করলেন। প্রধান উদ্যোক্তা কংগ্রেসের। মাত্র 72 জন সভ্য, 72 জন সদস্য নিয়ে এটা বোম্বেতে শুরু হলো তার যাত্রা। তো এই জাতীয় কংগ্রেস যে শুরু হলো, এখানে একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন যে যিনি এই লিডারশিপে থাকছেন, মূল ব্যক্তি, তিনি হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম। হিউম সাহেব কিন্তু ইন্ডিয়ান না। তিনি কংগ্রেস প্রতিষ্ঠিত করলেন, তিনি প্রথম সাধারণ সম্পাদক হলেন, আর সভাপতি হলেন হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। তো এটা কেন? মূলত সম্ভবত এই কারণে যে ইন্ডিয়ানদের মধ্যে যে সর্বজন গ্রাহ্য, সর্বজন মান্য, বিশেষ করে যে প্রাদেশিক যে ডিফারেন্সটা ছিল ইন্ডিয়ানদের মধ্যে, কেউ বোম্বের হলে কলকাতা তাকে নিজের মনে করতো না, বাংলার লোকজন আপন মনে করতো না। হ্যাঁ, তো এই কারণে হিউমের এই উদ্যোগটা সফল হলো। এর আগে যে বিভিন্ন প্রাদেশিক সভা সমিতিগুলো হয়েছে, যে উদ্যোগগুলো হয়েছে, সেগুলো সর্বভারতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলতে পারেনি, মানে ব্যর্থ হয়েছিল। এই প্রথম কোনো উদ্যোগ যেটা স্থায়িত্ব পেল, 1885-তে উৎপত্তি হয়ে সেটা স্থায়িত্ব পেল, এই হিউমের উদ্যোগটি। মূলত হিউমের কোনো প্রাদেশিক পরিচয় না থাকার কারণে তার লিডারশিপে সম্ভবত কোনো দ্বিমত পোষণ করেননি ইন্ডিয়ানরা, যে বিভিন্ন প্রদেশে বিভক্ত চিন্তা ভাবনার দিকে তারা করে নাই। এটা হচ্ছে কংগ্রেসের যে সূচনা পর্বটা শুরু হলো। তো হিউমের একটা নিজস্ব চিন্তা ভাবনা ছিল, সেটাতে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এটার ইয়েটা হচ্ছে, তিনি প্রায়ই বলতেন ওই সময় 1880-র দশকে প্রায়ই বলতেন যে আমাদের মধ্যে, মানে ইন্ডিয়ানদের মধ্যে হিংসা, বিদ্বেষ এগুলো ধেয়ে আসছে। এটাতে যদি তোমরা দূরদর্শিতার পরিচয় দিতে না পারো, তাহলে এটা সারখার করে দিবে। হিউম এই যে কথাগুলো বলছে, বলছে যে তোমরা শিক্ষিত ইন্ডিয়ানরা যদি এই হিংসা বিদ্বেষ থেকে দূরে সরতে না পারো,
তাহলে কিন্তু সবকিছু সারকার করে দেবে, মেসাকার করে দেবে। এটাকে শিক্ষিত ভারতীয়দের এটা ঠেকাতে হবে। এই যে চিন্তা ভাবনাটা বললেন 1880-র দশকে, আপনারা খেয়াল করে দেখেন সেটাই হয়েছে 1947 এসে। আমরা এই জন্য কংগ্রেসকে টানছি যে এই চিন্তা ভাবনাগুলোকে আনতে হবে। তারপরে 5-এর বঙ্গভঙ্গ আমাদের বুঝতে হবে, যেহেতু সিলেবাসে আছে এই জন্য আমরা এভাবে এগুচ্ছি। এরপর আমরা 47-এর দেশভাগ বুঝবো, যে কেন দেশভাগ হইল। ব্রিটিশদের বিদায়ের সঙ্গে সঙ্গে দেশভাগ কেন অনিবার্য হয়ে উঠলো, যদিও হিস্ট্রিতে অনিবার্য শব্দ ব্যবহার করা উচিত নয়। অনিবার্য এই অর্থে বলছি, এটা ছাড়া অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল, এই অর্থে আমরা অনিবার্য বলছি। তো অ্যালান অক্টাভিয়ান হিউম এবং উমেশচন্দ্র ব্যানার্জির লিডারশিপে যে কংগ্রেসটা শুরু হলো, তো তখন সমালোচকরা বলল আসলে এটা তো হয়েছে ইংরেজদের দালালি করার জন্য। কারণ হিউম সাহেবের একটা দুর্দান্ত সম্পর্ক ছিল ইংরেজ সাহেবদের, নিজে ইংরেজ সাহেবদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এটা আসলে কংগ্রেস একটা নিরাপত্তা বাল্ব হিসেবে কাজ করবে ঔপনিবেশিক প্রভুদের। যারা এই সমালোচনাগুলো করছে তারা এভাবে এটাকে দেখলো। তো কেন এগুলো হচ্ছে, 1885 সালে আসলেই হিউমের সঙ্গে ডাফরিনের দেখাও হয়েছিল, কিন্তু ডাফরিনের সাথে ওই বোঝাপড়া হয়নি যে বোঝাপড়া করে কংগ্রেস ইংরেজদের তল্পিবাহক হবে। আসলে হিউম অনেস্টলি চেষ্টা করেছেন, তিনি যেটা ফিল করেছেন সেটাকে মোকাবেলা করার জন্য শিক্ষিত ভারতীয়দের নেতৃত্বে একটা সংগঠন গড়ে উঠুক, যার মাধ্যমে এই ধরনের মানে কি বলা যায়, যে নেগেটিভ যে বৈশিষ্ট্যগুলো দেখা দিচ্ছে ওনার দৃষ্টিতে, সেটা মোকাবেলা করা যাবে। একটা প্রশ্ন করতে পারি? জি জি বলেন। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই হিউম যখন কংগ্রেসকে উদ্ভাবন বা নেতৃত্ব দেওয়া শুরু করলো, মানে আমার এটা একটা কিউরিওসিটি হচ্ছে যে তখন সর্বভারতীয় কংগ্রেসের ভিতরে মুসলমানদের অবদানটা কতটুকু ছিল? অবশ্যই কিছু মুসলমানরাও তো এখানে, সাম্প্রদায়িক একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। আসছি এ প্রসঙ্গে তো অবশ্যই আসবো, এই জন্য তো কংগ্রেসকে নিয়ে আসা। মুসলমানরা তো অন্যতম স্টেক হোল্ডার, এটা বোঝার জন্যই আমরা কংগ্রেস প্রসঙ্গটা নিয়ে আসছি। হ্যাঁ, ওটা ওই প্রসঙ্গে আসবো। ওই পয়েন্ট না আসলে তো বাংলা ভাগ 47-এর দেশ ভাগ বোঝা যাবে না, ওই জন্যই কংগ্রেসকে আনা। তো যাই হোক, আমি যেখানে ছিলাম ওইখানে আসছি, যে প্রথম দিকের কংগ্রেস 92-তে হিউম বিদায় নিলেন, হিউম চলে গেলেন ইংল্যান্ডে, কিন্তু তার ওই আর্টসটা রেখে গেলেন যে আপনারা এই শিক্ষিত ইন্ডিয়ানরা আপনারা একটু সার্চল দিয়ে হলেও আপনারা যে জিনিসটা আপনাদের দিকে আসছে, যে বিভেদ, তারপরে এরকম ভাঙন যেটা সামনের দিকে ধেয়ে আসছে, একটু সার্চল দিয়ে হলেও সেটাকে আপনারা মিনিমাইজ করে রাখেন। কত দূরদর্শী চিন্তা ভাবনা দেখেন। তো হিউম চলে গেলেন, তারপরে 20 বছর ধরে যে কংগ্রেস 1885 থেকে শুরু 1905 পর্যন্ত যে কংগ্রেসের কার্যক্রম, সেই কংগ্রেসের কার্যক্রমকে বলা হয় যে একেবারে নরম, মানে বলা যায় যে দায় সারা গোছের কার্যক্রম তিনি চালাচ্ছেন, মানে কংগ্রেস চালাচ্ছে। যেরকম প্রতি বছর 3 দিনের জন্য একটা সম্মেলন হয়, সম্মেলনে খাওয়া দাওয়া হয়, একসাথে কিছু বক্তব্য বিবৃতি হয়, তারপরে বক্তব্য বিবৃতিতে ঔপনিবেশিক প্রভুদের কাছে আবেদন নিবেদন থাকে যে আমাদের এইগুলো করতে হবে, ওইগুলো করতে হবে। সে অধিকাংশ ক্ষেত্রে দাবিগুলো হচ্ছে এরকম যে প্রশাসনিক, অর্থনৈতিক আর হচ্ছে রাজনৈতিক, তিনটা বিষয় এখানে বেসিক্যালি, যে প্রশাসনিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক। প্রশাসনিক ক্ষেত্রে দাবি দেওয়ার মধ্যে সবচেয়ে পপুলার ছিল যে স্থানীয় প্রশাসনে বেশি বেশি সংখ্যক ভারতীয় নিয়োগ দিতে হবে। অর্থনৈতিক দাবি দেওয়ার মধ্যে গুলো ছিল হচ্ছে কর মওকুফ, তারপরে বিভিন্ন ধরনের ব্যবসার সুযোগ, লাইসেন্সের সুযোগ, এগুলো বাড়ানো।
আর রাজনৈতিক ক্ষেত্রেও ওটা হচ্ছে কথা বলার অধিকার, একটু বেশি পরিসরে সভা সমাবেশটাও অত জোরসোরে বলতো না, যে একটু কথা বলতে পারলেই যথেষ্ট। এতটাই নরম ছিল কংগ্রেসের কর্মকাণ্ড 5 সাল পর্যন্ত, যে না আমরা ঔপনিবেশিক প্রভুরা যতটা ছড়িয়ে ছিটিয়ে যা দেন তাতেই খুশি। এই জন্য এই সময়ের কংগ্রেসের কার্যক্রমকে কেউ কেউ সমালোচকরা বলছে যে আসলে ঔপনিবেশিক প্রভুদের দালালি করেছে, এবং এই আশায় বসেছিল যে তারা কতটুকু তাকে দেয় ততটুকু নিয়েই তিনি সন্তুষ্ট থাকবেন। এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে লালিত পালিত হয়েছে আছে কংগ্রেস। এই 20 বছর ধরে এই ধরনের কার্যক্রমই চলেছে। এখন ওই প্রসঙ্গেটায় আসি, যে আমি যেটা তাহলে অন্যতম বড় ধর্মীয় সম্প্রদায় কংগ্রেসে, ধরেন আমরা ধরে নিলাম ধর্মীয়ভাবে কোনো মেরুকরণ না করে, তাহলে শিক্ষিত ভারতীয়রা, অ্যাংলো ইন্ডিয়ানরা কংগ্রেসে যুক্ত হয়েছেন, আমরা এগুলো মোটামুটি বলি। তো হিন্দুদের ব্যাপারে তাদের ছিল, মনোভাবটা ছিল, হিন্দুদের ব্যাপারে তাদের মানে মুসলিম হিন্দু দুই সম্প্রদায় কি দুইভাবে চিন্তা করছে? আসলে মুসলিমরা কিভাবে চিন্তা করছে, কংগ্রেস প্রথম দিকে এটা চিন্তাই করে নাই। কেন করে নাই? তারা মনে করছে যে আসলে মুসলিমদের তো কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাই, তারা কংগ্রেস না করে এর বাইরে যাবে কিভাবে, এর বাইরে যাওয়ার তো সুযোগ নাই। তারা মুসলিমদের তাদেরকে আপনার কংগ্রেসই করতে হবে, এই প্ল্যাটফর্মেই তাদের থাকতে হবে, এরকম একটা মানসিকতায় তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের দিকে আলাদাভাবে নজর দেয়নি, যে তাদের আরো বেশি বেশি পার্টিসিপেশন দরকার, তাদের এই প্ল্যাটফর্মে আরো বেশি সক্রিয় হওয়া দরকার। এই বিষয়গুলো তখন কংগ্রেস, আর কংগ্রেসের কার্যক্রম তো বললাম প্রথম 20 বছর হচ্ছে খুবই নরম পন্থায় ট্র্যাডিশনাল কার্যক্রম করেছে। বছরে একবার সম্মেলন করে, তারপরে 3 দিনের একটা সম্মেলনে এক জায়গায় উপস্থিত হয়, সেখানে আপনার মানে খাওয়া দাওয়া হয়, বক্তব্য বিবৃতি হয়, সেখানে বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হয়, এর মধ্যেই সীমাবদ্ধ। আর অনেক ক্ষেত্রে আছে, আরো ডিটেইল আসছে, গোপাল কৃষ্ণ গোখলে থেকে শুরু করে যাদের যাদের কথা আসছে কংগ্রেস লিডারশিপ, কেউই আসলে ওই সময় ফুল টাইম পলিটিক্স করতেন না। মূল বিষয়টা ছিল কংগ্রেসের যখন সম্মেলন হয় তখন সম্মেলনে কিছু দাবি দাওয়া পেশ করা হয়, এই দাবি দাওয়াগুলো ঔপনিবেশিক প্রভুদের জানানো হয়। এর বাইরে সারা বছর হয়তো তারা যেসব শিক্ষিত ভারতীয় কংগ্রেস পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন, তারা হয়তো এই সময় অন্য প্রফেশন, কেউ আইনজীবী, কেউ ব্যবসা, কেউ চাকরি, এই টাইপের কাজগুলোতে তারা সারা বছরই ব্যস্ত থাকতেন। যে সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে যে সারা দেশে চষে বেড়াতে হবে, কর্মী সংগ্রহ করতে হবে, বা সাধারণ মানুষের কাছে কংগ্রেসের বার্তা নিয়ে যেতে হবে, এই ধরনের কোনো প্ল্যান মাফিক কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এটা সম্ভবত আপনার হিউম সাহেব যদি থাকতেন তাহলে হয়তো এই ধরনের সামাজিক উদ্যোগ লক্ষ্য করা যেত, কিন্তু হিউম সাহেব তো 92-তে চলেই গেলেন ইংল্যান্ডে। মজার ব্যাপার হচ্ছে উনি ইংল্যান্ডে গেলেও সম্ভবত 1900 সাল বা 1901-2 সাল পর্যন্ত তিনি সেক্রেটারি হিসেবে অটোমেটিক চয়েস ছিলেন, তাকে সেক্রেটারি রেখে দেওয়া হয়েছিল। তো আমরা যেটা বলছি একটু আগে, আলভি যেটা প্রশ্নটা তুলছেন, যে আসলে মুসলিমদের পার্টিসিপেশন কেমন ছিল 1885 থেকে, আপনার আমি এই পার্সেন্টেজটা লিখে রাখছি। 1885 থেকে 1892 সালে কংগ্রেসে আপনার 13.5% সদস্যের অন্তর্ভুক্তি হয়েছিল। 1885 থেকে 1892 সাল পর্যন্ত 13.5% সদস্য, যে মোট সদস্যের 13.5% হচ্ছে মুসলিম সদস্য। এরপরে 1899 থেকে 1905 সালে সেটা নেমে আসে 7.1%। এটা হচ্ছে সিগনিফিকেন্ট, যে প্রথম দিকে দেখা যাচ্ছে প্রথম 7 বছরে হচ্ছে 13.1%, পরে 5 সালের আগে 1899 থেকে 5 পর্যন্ত দেখা যাচ্ছে 7.1%। তখন অলরেডি কংগ্রেসের ব্যাপারে যারা শিক্ষিত
মুসলিম ভারতীয়, তারা বলা শুরু করছে কংগ্রেস হচ্ছে হিন্দুদের সংগঠন। এখানে মুসলিমদের দাবি দেওয়া সম্পর্কে তারা আসলে সোচ্চার নয়, বা তারা বলার মতো উপযুক্ত নয়, বা তাদের চিন্তা ভাবনাতে নয়। এটা একটা সাম্প্রদায়িক সংগঠন। তখন অলরেডি মুসলিমরা এই অংশগ্রহণটা প্রথম দিকে যেরকম ছিল তার উৎসাহে ভাটা পড়ে যায়। এরকমই প্রেক্ষাপটে 1905 সাল আসলো। এটা নিয়ে এক একটা সাইড আলোচনা করলে এক একদিন লেগে যাবে। আমরা মূল পয়েন্টে ফিরে যাই। হ্যাঁ, মূল পয়েন্টটা হচ্ছে 5-এর বঙ্গভঙ্গ। পয়েন্টে ফিরে গেলে আমরা এর অনেক শাখা প্রশাখা আছে। কেন কংগ্রেস এ ধরনের, কংগ্রেসের উপরে কেন এ ধরনের অভিযোগ আসলো, কোন প্রেক্ষাপটে তারা মুসলিমরা এই ধরনের কথাগুলো বলল, উত্তর ভারতের মুসলিমরা কি কি দাবি দেওয়া করেছিল সেগুলো কেন কংগ্রেস তুলে দিল না, মানে আমলে নিল না। এরকম অনেক বিষয়গুলো আছে, ওগুলোতে আমরা যাব না। আমাদের সেন্ট্রাল আর্গুমেন্ট হচ্ছে 5-এর বঙ্গভঙ্গ এবং বাংলাকে বোঝা। অন্যান্য প্রভিন্সের পলিটিক্স আমাদের বোঝার দরকার নেই, জানার দরকার নেই এই মুহূর্তে আর কি। আমরা তাহলে 5 সালে কি হলো? 1898-তে আপনার কার্জন সাহেব আপনার বড়লাট হয়ে ইন্ডিয়াতে আসলেন। তিনি একজন অত্যন্ত দক্ষ লোক, দক্ষ প্রশাসক, লেখাপড়া জানা, অত্যন্ত শিক্ষিত, আহ, আহ, শিক্ষিত প্রশাসক। তিনি হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্স সম্পর্কে খুবই ভালো ধারণা রাখতেন। এরকম একজন কার্জন সাহেব আসাতে আমরা কি দেখলাম? তার উনি তো সেনাপতিও ছিল মনে হয়, সেনাপতি। তো এখন এই কার্জন সাহেব আসার পরে উনি যে পদক্ষেপগুলো নিলেন, সেগুলো সম্পর্কে আমরা কিছু কিছু কথা বলি আর কি। একটা হলো বাংলা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া যাক। আমরা বাংলা নিয়ে যেহেতু কথা বলছি, বেঙ্গল প্রেসিডেন্সি নিয়ে কথা বলি। বেঙ্গল প্রেসিডেন্সিটা হচ্ছে অনেক বড় এরিয়া। সেই সময়ে টোটাল ভারতবর্ষের 1/3 জনগোষ্ঠীর বসবাস ছিল বেঙ্গল প্রেসিডেন্সিতে। সেটা হচ্ছে আপনারা যেমন পলাশির যুদ্ধের কথা বলার সময় বলেন যে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। এর পরিধিটা আসলে আরো বড় ছিল। বাংলা, বিহার, মধ্যপ্রদেশ, বাংলা তো টোটাল আছে, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ওইদিকে আসামের কিছু অংশ, এগুলো নিয়েই হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। 1/3 জনগোষ্ঠীর বাস। তো যখন কার্জন সাহেব আসলেন 1898, হ্যাঁ, তার পরবর্তী সময়ে আমরা যেটা দেখি যে 1899 থেকে একটা বড় ধরনের দুর্ভিক্ষের মুখে মুখে হয়েছিল বেঙ্গল প্রেসিডেন্সি। তো উনি যে আসলেন, আসার পরে তিনি ফিল করলেন যে আসলে এখানে প্রশাসনিক কিছু চেঞ্জেস দরকার। তিনি প্রথম ফিল করেন নাই, আসলে আরো আগে ইংরেজ সাহেব এবং ইংরেজ প্রশাসকরা এটা ফিল করেছেন। আমি সেখানে আসার আগে একটা তথ্য আপনাদেরকে বলি, সেটা হলো যে প্রতি বছর কিন্তু প্রচুর লোক না খেতে পেরে মারা যেত তখন। এমনকি যে বছর বাংলা ভাগ হলো 1905 সালে, 1904 সালে যে হলো 1904-এ ভারতে না খেতে পেরে মৃত মানুষের সংখ্যা ছিল ইংরেজ হিসাবেই 10 লক্ষ। শুধু যে বড় বড় দুর্ভিক্ষে মানুষ মরেছে এরকম না, প্রতি বছরই না খেতে পেরে বিপুল সংখ্যক লোক মারা যেত। এটা হচ্ছে একটা বছরের পরিসংখ্যান। 4 সালেও অন্তত 10 লাখ লোক না খেতে পেরে মারা গেছে। এটা হচ্ছে ইংরেজদের হিসেব, প্রকৃত সংখ্যা হয়তো এর চাইতে অনেক বেশি হবে। তো এরকম একটা প্রদেশে এসে কার্জন সাহেব কি কি করলেন আমরা তার সম্পর্কে একটু বলি, একটু বলে আমরা পরের দিকে চলে যাব। সেটা হচ্ছে
তিনি তো অবশ্যই যে কোনো ধরনের আমরা ডকুমেন্টস গুলোতে যেটা দেখি যে তিনি দক্ষ প্রশাসক ছিলেন। তিনি এসেই একটা কাজে চরম বিরক্ত হলেন। বিরক্তটা হলেন যে এখানে ফাইল সবসময় ঘুরছে ফাইল, একটা টেবিল থেকে আর একটা টেবিলে যায়, আর একটা টেবিল থেকে আর একটা। এই যে দীর্ঘসূত্রিতা প্রশাসনিক কর্মকাণ্ডে, অনেক বেশি দীর্ঘসূত্রিতা এর তিনি বেঙ্গলে দেখলেন যে আসলে এরকম কেন, কোনো কাজ দ্রুত ডিসিশন নিতে পারে না, অনেকটা সময় যায়। এটা তিনি প্রথম ফিল করলেন। তারপরে তিনি দায়িত্ব নেওয়ার পরে কাগজের দাম, মানে অফিসিয়াল যে কাগজ, সেই খরচটা দ্বিগুণ হয়ে গেল। তো এটাতে তিনি খুবই বিরক্ত যে কাগজের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে, অফিসিয়াল কার্যক্রমগুলো এরকম লেন্দি হয়ে যাচ্ছে। তো এখন এটা কি করা যায়, যে মানে একটা কাজ শেষ করতে যদি অনেকক্ষণ সেই ফাইলের অপেক্ষা করতে হয়, তাহলে সেটাকে কি করা যায়। তিনি প্রথম থেকে চিন্তা ভাবনা করতেছেন যে আসলে কি করা সম্ভব হবে। তো তখন তিনি প্রশাসনিক বিভিন্ন সংস্কারের চিন্তা ভাবনা করলেন যে এভাবে তো যেতে পারে না, তাহলে আমাদের সংস্কার করতে হবে। কি কি কাজে সংস্কার করতে হবে? একটা হচ্ছে আপনার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা যেতে পারে, তাহলে হয়তো কাজের সময়গুলো কমিয়ে আনা সম্ভব হবে। আর আরেকটা পার্সোনাল ইস্যু বলি, সেটা হচ্ছে কার্জন সাহেব কিন্তু মানে খুবই ঝগড়াটে প্রকৃতির ছিলেন, খুব শর্ট টেম্পার ছিলেন, খুব দ্রুত তিনি রেগে যেতেন। এই দ্রুত রেগে যাওয়ার কারণে এবং দ্রুত রেগে যাওয়াতেই তিনি কিন্তু বাংলাতে, মানে এই ভারতবর্ষ থেকে বিদায় নিয়েছিলেন। সেটা হচ্ছে কিসনারের সাথে একটা ঝগড়া বিবাদ শুরু হলো, সেই ঝগড়াকে কেন্দ্র করে তিনি কিন্তু বিদায় নিয়েছিলেন। তো এটা ছিল তার পার্সোনালি, তিনি এইভাবেই দেখতেন আর কি, মানে হুটহাট করে রেগে যাওয়া, হুটহাট করে বড় বড় ডিসিশন নেওয়া, এগুলো হচ্ছে তার পার্সোনালিটির সাথে যায়। যেমন তিনি হঠাৎ ঘোষণা করলেন যে দেশি রাজরাজা জমিদার তারা যদি ইন্ডিয়া ত্যাগ করে বিদেশে যায়, তাহলে তাদের অনুমতি নিতে হবে, ব্রিটিশ রাজের অনুমতি নিতে হবে। তো এই ডিসিশনে খুব বেশি প্রভাব ফেলেছিল, সবাই খুব ক্ষিপ্ত হয়ে গেছিল কার্জনের এই ডিসিশনে, যে এইসব অনুমতি নেওয়া, ওই যে প্রশাসনিক যে দীর্ঘসূত্রিতা, সেটা তিনি বিরক্ত। আবার এই যে অনুমতি নেওয়ার মতো যে প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা, সেটাও কিন্তু তিনি করে যাচ্ছেন, মানে পরস্পর বিরোধিতাও আছে। এরকম একটা সিদ্ধান্ত তিনি চাপিয়ে দিলেন যে রাজরাজা যারা আছে, আপনারা জানেন যে প্রিন্সলি স্টেট ছিল অনেকগুলো, তাদের রাজারা ছিল, জমিদাররা ছিল, তাদেরকে দেশ ত্যাগ করতে, ইন্ডিয়া ত্যাগ করতে গেলে তাদের অনুমতি নিতে হবে। তো এই পলিসিগুলো কিন্তু আমরা ধরে রেখেছি উত্তরাধিকার সূত্রে। আমরা যতই ইংরেজদের গালি দেই, গালিগুলো কিন্তু মানে জায়েজ না আর কি, কারণ আমরা ওই ব্রিটিশ ঔপনিবেশিক আইনেরই ধারাবাহিকতা মাত্র, ধারাবাহিকভাবে ওই প্র্যাকটিসই ব্রিটিশ আইনকে কিন্তু আমরা ফলো করছি। যত আইন দেখবেন সব আইনগুলো হচ্ছে ব্রিটিশ আইন, পরে হয়তো সংশোধিত হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে, কিন্তু বেসিক কিন্তু হচ্ছে ব্রিটিশ আইন। তো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে তিনি একটা ক্ষেত্রে খুব দ্বিমত পোষণ করতেন। আমাদের দেশীয় পলিটিশিয়ান সবাই বলতো যে আসলে অতিরিক্ত করের বোঝার কারণেই দুর্ভিক্ষ হয়, কিন্তু কার্জন এটা মানতেন না। তিনি বলতেন যে অতিরিক্ত কর না, আসলে বৈরী আবহাওয়া শুট না করার কারণে, যে আবহাওয়া ঠিকঠাক মতো ফসলগুলোর সাথে, হয়তো কখনো খরা হচ্ছে আবার কখনো অতিবৃষ্টি হচ্ছে, এরকম আবহাওয়ার কারণে ফসল হানি হয়। ফসল হানি হলেই কৃষকেরা প্রথম শিকার হয় এই দুর্ভিক্ষগুলোতে, তারা খেতে পায় না, তারা, সোজা কথা হচ্ছে মূল সাফারার হয় হচ্ছে কৃষক। এই ক্ষেত্রে আমাদের দেশীয় সাথে কার্জনের দৃষ্টিভঙ্গির একটা সুস্পষ্ট পার্থক্য ছিল। তিনি আরো কি কি করেছেন, তিনি লবণ কর তুলে দিয়েছেন, তারপরে তিনি ৬,১০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছেন। এই হচ্ছে একক
তার সময় পর্যন্ত সর্বোচ্চ, যে একক কোনো বড়লাটের অধীনে এত বেশি রেলপথ নির্মাণ আগে কখনোই হয়নি। তো তিনি বাণিজ্য বাড়ানোর জন্য এবং শিল্প গবেষণার জন্য গবেষণা ইনস্টিটিউটও করেন। তো এই যে রেলপথ বাড়ানো বা এই ধরনের কাজ করলে কি হবে, কাজ হবে সেটা হচ্ছে হয় ইংল্যান্ড থেকে এক্সপার্ট আনতে হবে, তাদের প্রযুক্তিগত যেসব জ্ঞান আছে সেই জ্ঞান তারা এখানে প্রয়োগ করবে। আর এইখানে ইন্ডিয়াতে যেসব ইংলিশ আছে, শ্বেতাঙ্গ ব্যবসায়ী আছে, তাদেরই আসলে কর্মক্ষেত্রে ঘুরে ফিরে আসে। সুবিধাটা পায় হচ্ছে স্থানীয় ইন্ডিয়ানরা, মানে শেষে যে অবশেষটা থেকে যায় তার সুবিধা, যে চলাচলের সুবিধা। আসলে মূল যে বিষয়টা প্রযুক্তির হস্তান্তর এবং রেলপথ নির্মাণ, এর সাথে যত বড় বড় কাজের সাথে যুক্ত সব শ্বেতাঙ্গরাই আসলে কাজটা পায়। সে অর্থে সম্পদ নির্গমন যে হয়, যেটা ইন্ডিয়া থেকে যে ইংল্যান্ডে যে পাচার হতো, সেটারই কিন্তু আরো বাড়বড়ন্ত প্রভাব লক্ষ্য করা যাচ্ছে হচ্ছে কার্জনের সময়। তিনি আরো একটা কাজ করলেন, বললেন যে আসলে জনগণের ট্যাক্স, জনগণের কর দেওয়ার যে ক্যাপাসিটি, তার উপরে বেশি প্রভাব বিস্তার না করে তিনি ট্যাক্সের সীমাটা 500 টাকা থেকে 1000 টাকা করলেন। এটা করলেন এবং বললেন যে করের বোঝাটার জন্য আসলে কম হয়। আসলে এটাতে সুবিধাটা কে পেল? এই টাইপের নগদ বেতনের চাকরি বা উচ্চ বেতনের চাকরি অধিকাংশ হচ্ছে ব্রিটিশরা করতো, আর অল্প সংখ্যক ভারতীয়, শিক্ষিত ভারতীয়রা করতো। সুবিধাটা কিন্তু শেষ পর্যন্ত ভারতীয়দের, সিংহভাগ ভারতীয় পেল না, পেল হচ্ছে আপনার ব্রিটিশরা, ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারী। যেখানে একজন জেলা জজ, শ্বেতাঙ্গ জেলা জজ, তিনি বেতন পেতেন সেই সময় 2000 টাকা, সেখানে কোর্টের একজন মুন্সেফ বেতন পেতেন হচ্ছে 200 টাকা। তো উচ্চ বেতনের সব ধরনের চাকরিতে শ্বেতাঙ্গদের, ব্রিটিশ শ্বেতাঙ্গদের একেবারে নিরঙ্কুশ আধিপত্য ছিল। তো এই টাইপের যত সুবিধাই যাক, সেই সুবিধাগুলো যেত আসলে শ্বেতাঙ্গদের দিকে, ব্রিটিশদের দিকে। এতে নেটিভ ইন্ডিয়ানদের যে খুব বেশি উপকার হতো বিষয়টা তা না। তো এই অবস্থায় আর এরপরে যেটা তিনি কিছু কিছু খুব প্রশংসনীয় উদ্যোগ আছে, কোনো সন্দেহ নাই। প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে হচ্ছে একটা, এটা না বললে কার্জনের প্রতি আমাদের অবিচার করা হবে, সেটা হলো তিনি যে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য একটি মূল্যবান আইন পাশ করেন, যার ফলে দেখা যায় যে ভিক্টোরিয়া যুগের যেসব লাল ইটের যেসব ঐতিহ্য আমরা এখনো কিছু কিছু ক্ষেত্রে দেখি যে বিভিন্ন জেলাতে আছে, এটা তিনি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেন। তিনি একটা ঘটনা ঘটেছিল রেঙ্গুইনে, সেটাও তো হচ্ছে ব্রিটিশদের অধীনে, সেখানে একটি গণধর্ষণের ঘটনা ঘটে ব্রিটিশ সেনাদের দ্বারা। তিনি সেটা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। তারপরে পাঞ্জাবে একটা ব্রিটিশ রেজিমেন্ট একজন রাঁধুনিকে পিটিয়ে মেরে ফেলে, সেখানে তিনি শাস্তির ব্যবস্থা করেন এবং যথাযথভাবে আইন প্রয়োগের নির্দেশ দেন। এরকম কিছু কিছু ক্ষেত্রে তিনি প্রশংসনীয় উদ্যোগ নেন এবং জনমানসে এক ধরনের পজিটিভ চিন্তা ভাবনা তার সময় ডেভেলপ করে, যে না, কার্জন সাহেব হলেও তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে সাদা কালো ভেদাভেদ করেন নাই, কিন্তু করেছেন শেষ পর্যন্ত তো ব্রিটিশ। তিনি যেমন ধরেন মামলায়, মামলা যেখানে যে মামলা পরিচালনার জন্য যে জুরি বোর্ড গঠন করা হয়, এই জুরি বোর্ডে সব শ্বেতাঙ্গ জুরি নিয়োগ দিয়েছেন, সেখানে ভারতীয়দের তিনি প্রবেশাধিকার দেন নাই। তিনি যদি আসলে আইনের দৃষ্টিতে সবাই সমান এই মতবাদে বিশ্বাস করতেন, তাহলে তো তার উচিত ছিল যে জুরি বোর্ডগুলোতে সেখানে ভারতীয়দের সমান অধিকার দেওয়া। সেটা কিন্তু দেওয়া সম্ভব হয়নি। আবার সমান অধিকার দেওয়া আমরা যে সেন্সে বলছি, এটাও অনেকাংশে ঠিক নয়। কারণ হচ্ছে
ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত ভারতীয় কতজন ছিলেন? আমাদের মধ্যে ভারতীয়দের মধ্যে কতজন শিক্ষিত ছিলেন যে ওই লেভেলে চাকরি করার জন্য? এটা পরবর্তীকালে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা মানে কার্জনের মূল্যায়নের ক্ষেত্রে এগুলো যুক্ত করেছেন। এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতাটা আমাদের বুঝতে হবে যে আসলে ব্রিটিশদের মতো যোগ্যতা সম্পন্ন, মানে তাদের ওই স্কেলে তারা এখানে ইংরেজি শিক্ষা এনেছে, তাদের ওই ইংরেজি শিখে আমাদের ওদের লেভেলে কম্পিটিশন করতে হবে। যদি আমরা ইন্ডিয়ানরা ইংল্যান্ডে যেতাম, আমরা যদি বাংলা শিখে বলতাম যে তোমরা বাংলা শিখে আমাদের সাথে কম্পিটিশন করে চাকরি পেবা, তাহলে তাদের অবস্থাটা কিরকম সঙ্গীন হতো? সেরকম সঙ্গীন অবস্থা কিন্তু এখানকার ভারতীয়দের ওই সময় হয়েছে। সেই অর্থে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের যুক্তি ঠিক আছে যে আমরা ইংরেজি শিখে ইংরেজদের সাথে কম্পিটিশন করে চাকরি পাবো। বিষয়টা তো হচ্ছে অসম প্রতিযোগিতা আসলে। তো এরকম। আর কার্জন সম্পর্কে মূল যে বক্তব্য সেটা হচ্ছে কার্জন নিঃসন্দেহে একজন মানে গর্বিত ব্রিটিশ। তিনি কেউ কেউ বলছে যে তিনি হচ্ছে জাতি গর্বী, মানে তিনি ব্রিটিশ হিসেবে গর্বিত। তিনি ভারতীয়দের সাথে কথা বলতেন এমন ভাবে যে প্রভু ভৃত্য যেভাবে কথা বলে, বা পোষা কুকুরের সাথে তার প্রভু যেভাবে কথা বলে, এটা প্রায় ক্ষেত্রে অনেক জায়গাতে এই লেখাটা আসছে যে তিনি ভারতীয়দের এভাবে দেখতেন যে একটা পোষা কুকুরের সাথে তার প্রভু যেভাবে কথা বলে সেভাবে, আর প্রভু ভৃত্য এভাবেই কথা বলতেন কার্জন। মানে অত্যন্ত জাতিগর্বী। এবং মানে এখনকার যুগে, সেই সময় তো রেসিস্ট শব্দটি ছিল না, আসলে রেসিস্ট ছিলেন তিনি। রেসিস্ট, গর্বিত ব্রিটিশ, এভাবে বলা যেতে পারে। তো এই সেই কার্জন, তিনি কংগ্রেসকে মনে করতেন একটা নোংরা সংগঠন। হ্যাঁ, তারা কংগ্রেসকে তিনি মনে করতেন যে এটা আসলে পাতে তোলার মতো সংগঠন না, একে তোয়াক্কাই করা উচিত না। ব্রিটিশরা কিছু হোয়াইট ব্রিটিশরা খুব রংলি কংগ্রেসকে গণনায় ধরে। আসলে কংগ্রেসকে গণনায় ধরা উচিত না। এটা কংগ্রেস হচ্ছে একটা নোংরা সংগঠন, সোজা কথা। তারা শুধু দেন দরবার করে, ব্রিটিশদের কাছে চায়, ভিক্ষুকের মতো চায়, এরকম। তো তার দৃষ্টিভঙ্গি ছিল প্রভুভিত্ত। তিনি পুলিশ ব্যবস্থায় একটা সংস্কার নিয়ে আসেন, বিপুল সংখ্যক পুলিশ নিয়োগ করেন। তিনি পুলিশের বেতনও বৃদ্ধি করেন। তার এক বছরে পুলিশের টাকা বাড়ানো দেখা যায় যে 1.50 কোটি টাকা, মানে 1.5 কোটি টাকা এক বছর পুলিশের বেতন তিনি বাড়িয়েছেন। এটার কারণ হচ্ছে যে ঔপনিবেশিক প্রভুত্ব সেটা কায়েম রাখার জন্য ব্রিটিশ পুলিশের দরকার ছিল, সেই দিকে তিনি নজর দিয়েছেন। তিনি এই জন্য তিনি পুলিশ সংস্কার আইন করেন 1904 সালে। এই জন্য তাকে বাড়তি টাকাও দিতে হয়। এই হচ্ছে মোটামুটি তার সংস্কারমূলক কার্যক্রমের একটা পার্ট। 1800 এরপরে তিনি আরো 3টা কাজ করেন, যেটা আমাদের আলোচনা, এখন আমরা মূল আলোচনার দিকে আসছি আস্তে আস্তে। 1899 সালে তিনি কলকাতা পৌরসভা একটা আইন সংস্কার করেন। 1899-তে, মানে তিনি আসার সঙ্গে সঙ্গে। তারপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে 1904 সালে তিনি বিশ্ববিদ্যালয় আইন করেন, সংস্কার করেন। এরপরে 1905-এর বঙ্গভঙ্গ করেন। এই বড় 3টা কার্যক্রম নিয়ে এখানকার জাতীয়তাবাদীরা, সেই সময় ইন্ডিয়ান জাতীয়তাবাদীরা খুবই সরব হয়েছিল। যেমন ধরেন 1899 সালে যে কলকাতা পৌরসভা আইন করা হয়, তার মাধ্যমে কলকাতা পৌরসভায় অধিক সংখ্যক শ্বেতাঙ্গদের উপস্থিতি নিশ্চিত হলো, ইন্ডিয়ানদের অংশগ্রহণটা কমে গেল। এটার কারণ ছিল প্রায় ইংরেজ ব্যবসায়ীরা অভিযোগ করতো যে বিভিন্ন কাগজপত্র পেতে, বিভিন্ন ধরনের লাইসেন্স পেতে
মানে অত্যাবশ্যকীয় একটা ঝুঁকির মধ্যে বা একটা ঝামেলার মধ্যে তাদের যেতে হতো, লেন্দি হতো জিনিসগুলো। এইসব দাবি দেওয়ার মুখে মূলত তাদেরকে সুবিধা দেওয়ার জন্য জাতীয়তাবাদীরাই বলছে এটা। আসলে ঘটনাটা সত্য। দেখা গেল যে এই কলকাতা পৌরসভা আইনটা সংশোধনের পরে দেখা গেল যে কলকাতা পৌরসভায় ব্রিটিশদের উপস্থিতি বেড়ে গেল, স্থানীয় ভারতীয়দের উপস্থিতিটা কমে গেল। তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় আইনের ক্ষেত্রে যেটা দেখা গেল, বিশ্ববিদ্যালয় আইন একইভাবে এই আইনের ফলে মনে করা হয়েছিল যে শিক্ষার বিস্তারে তারা অনেক বেশি কাজ করবে, অনেক বেশি উদার থাকবে, উপনিবেশিক নীতিটা থাকবে, যে আরো বেশি সংখ্যক ভারতীয় বেশি সুবিধা পাবে অন্তত শিক্ষার ক্ষেত্রে। কিন্তু দেখা গেল এই আইন বাস্তবায়নের পরে টাকার অঙ্ক, আমি একটু টাকার অঙ্কটা বলি। সেটা হচ্ছে বলছে সরকারিভাবে বলছে যে শিক্ষার উন্নতি আসলে প্রধান লক্ষ্য, বিশ্ববিদ্যালয় আইন যে সংশোধন করা হয়েছে। কিন্তু শিক্ষা খাতে মোট খরচ 1903-04 সালে ছিল 204.6 লক্ষ টাকা। 1905-06 সালে দাঁড়ালো হচ্ছে 244.9 লক্ষ টাকা। দৃশ্যত দেখা যাচ্ছে টাকা বাড়ছে, কিন্তু আসলে টাকা বাড়ে নাই, টাকা বাড়ছে খুবই কম, শতকরা মাত্র 2.5% বেড়েছে। আমরা এর আগে বলেছি যে পুলিশের ব্যয় এক বছরে 1.5 কোটি টাকা বেড়েছিল। মানে ঔপনিবেশিক হেজিমনি রক্ষার্থে পুলিশ সংস্কার করে, পুলিশে অনেক টাকা পয়সা দিয়ে তাদেরকে বেতন বাড়িয়ে, সংখ্যা বাড়িয়ে তাদেরকে রাখা হচ্ছে, আর শিক্ষাক্ষেত্রে অনলি 2.5% ব্যয় বাড়ানো হচ্ছে। তো এটাতে ঔপনিবেশিক উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে গেল যে আসলে শিক্ষা সংস্কার করুক আর যাই করুক, মূল কাজ হচ্ছে তাদের ওই যে চুইয়ে পড়া নীতি, ঔপনিবেশিক নীতি। এই হচ্ছে বিষয়। আর এই ক্ষেত্রে কার্জনের আমি একটা লাইন বলি, লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। লাইনটা হচ্ছে এরকম: জাতীয়তাবাদী জোয়ারের মুখে ব্রিটিশ শাসনকে সুরক্ষা দেওয়াই আসলে কার্জনের উদ্দেশ্য ছিল। জাতীয়তাবাদী জোয়ারের মুখে ব্রিটিশ শাসনকে সুরক্ষা দেওয়া, আসলেই তো সেটা হয়েছিল। যে যে জাতীয়তাবাদী জোয়ারটা উঠেছিল কংগ্রেসের মাধ্যমে বিভিন্ন ধরনের দাবি দেওয়া, যে বিষয়গুলো তার মাধ্যমে তারা সচেতন হচ্ছে, শিক্ষিত ইন্ডিয়ানরা কথাবার্তা বলছে যে তাদের এটা দিতে হবে, ওটা দিতে হবে, তাদেরকে সুরক্ষা দেওয়াই আসলে কার্জনের যে পলিসিগুলোই তিনি নিয়েছেন, সবগুলো পলিসি আসলে ব্রিটিশ শাসনকে পাকাপোক্ত করার জন্য বা তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি নিয়েছে। এবার হচ্ছে আসেন তিনি বঙ্গভঙ্গ, দুইটা বড় ঘটনার পরে আরেকটি বড় ঘটনা, সেটা হচ্ছে তিনি বঙ্গভঙ্গের ডিসিশন নিলেন। তো বঙ্গভঙ্গ তার সময় বাস্তবায়িত হলো, কিন্তু এই বঙ্গভঙ্গের কথাটা অনেক আগে থেকে আলোচনায় আসছে হচ্ছে আপনার 1853 সালে চার্লস গ্রান্ট প্রথম বাংলা প্রদেশকে ভাগ করার কথা বলেন। তার পরের বছর ডালহৌসি একই প্রস্তাব করেন। 1866 সালে যখন আপনার উড়িষ্যাতে দুর্ভিক্ষ হলো, তখন প্রশাসকরা একই উক্তি করলেন যে আসলে এত বড় প্রভিন্স, এটা মেনটেন করা খুবই কঠিন, এটা আসলে ভেঙে ফেলা উচিত, ভেঙে ফেলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই টাইপের ঘটনা থেকে আসলে মুক্ত থাকা সম্ভব। 1896 সালে আপনার আসামের যে উইলিয়াম ওয়ার্ড, তিনি চিফ কমিশনার, তিনি প্রস্তাব করলেন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম জেলাকে আসামের সাথে যুক্ত করে পৃথক একটি প্রদেশ গঠন করা যায় কিনা। এটা হচ্ছে 1896 সালে। এরপরে আপনার 1903 সালে ওয়ার্ড ওই প্রস্তাবটা আবারও বললেন তিনি, যে আসলে এটা ভেঙে ফেলে পৃথক দুইটা রাজ্য করে
তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা হবে। এরপরে আরেকজন বিখ্যাত ব্যক্তি তিনি হচ্ছেন রিজলি। রিজলি সাহেবও একই কথা বলেন যে এই ভাগের পক্ষে তিনি কাজ করছেন। তিনি বলেছিলেন যে এইটাতে আসামেরও উন্নতি হবে, বেঙ্গলেরও উন্নতি হবে। রিজলি সাহেব ওইটাকে সাপোর্ট করেছিলেন। তো এই কথাবার্তা বলার ফাঁকে যখন আপনার কার্জন সাহেব তার সময়কালে চলছে, তিনিও খুব বিরোধিতার মুখে পড়েছিলেন। তখনও কিন্তু খুব সরবে আলোচনা হচ্ছে 1903 সালে একইভাবে তিনি আলোচনা করছেন যে আসলে প্রদেশটা ভাগ হওয়া উচিত। শেষে তিনি বললেন, সিদ্ধান্তে আসছেন যে 1903-এর 29শে জুলাই আসাম ছাড়া চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ, পার্বত্য ত্রিপুরা ও মালদা যুক্ত করে পূর্ববঙ্গ আসাম এই ঘোষণা করলেন যে পূর্ববঙ্গ এই প্রভিন্সের নাম হবে পূর্ববঙ্গ আসাম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ব্রিটিশদের যে প্রশাসনিক উদ্দেশ্যটা ছিল, এটা আসলে প্রশাসনিক বাস্তবতা ছিল যে 1/3 জনগোষ্ঠীর বাস। 1/3 জনগোষ্ঠী বিশাল একটা ভৌগোলিক এলাকা। আর এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা তো তখন ছিল না, মাত্র রেল লাইন যুক্ত হচ্ছে। বৃষ্টির সময় প্রায় বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়, বিশেষ করে পূর্ববঙ্গের অধিকাংশ এরিয়া বড় বড় নদী দ্বারা সব বিভক্ত। এরকম জায়গায় প্রশাসনিক রিজন তো ছিলই, কিন্তু প্রশাসনিক রিজন অন্যভাবে করা যেত। যেমন উড়িষ্যা এবং বিহার দুটা ভিন্ন ভাষাভাষী অঞ্চল। এই দুইটাকে বাদ দিয়ে যদি শুধু বাংলাকে ঐক্যবদ্ধ করা হতো তাহলে কি হতো? তো এটার বিরোধিতা করেছেন হচ্ছে একেবারে খোলাখুলি ইংরেজ সাহেবরা বলছেন যে ঐক্যবদ্ধ বাংলা হচ্ছে একটা শক্তি, বিভক্ত বাংলা নানা দিক দিয়ে চলবে, এটা নির্ভেজাল সত্য, এটি এই পরিকল্পনার অন্যতম গুণ। তার মানে ব্রিটিশ প্রশাসকদের মাথায় ছিল ঐক্যবদ্ধ বাংলা রাখা যাবে না, এটা ভাগ করতে হবে। আরেকটা কথা বলেছে, চূড়ান্ত কথা, যে কংগ্রেস যেহেতু বাংলা ভাগ, সেটা হচ্ছে কার্জন বলছে, কংগ্রেস যেহেতু বাংলা ভাগের বিরোধিতা করছে তাহলে আমাদের সিদ্ধান্তটা সঠিক। কংগ্রেস যেহেতু বাংলা ভাগের বিরোধিতা করছে তাহলে বুঝতে হবে আমাদের সিদ্ধান্তটা সঠিক। এটা সরাসরি কে বলছেন? সরাসরি কার্জন বলছেন। তাহলে আমাদের এটা বুঝতে কোনো অসুবিধা নাই যে শুধুমাত্র প্রশাসনিক কারণে না, এটার অন্যতম প্রধান কারণ ছিল হচ্ছে বাংলাকে মানে ভাগ করা একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যে বড় বড় লিডার কংগ্রেসের সবগুলো হচ্ছে কলকাতা কেন্দ্রিক, বাংলা থেকে। বড় বড় মুভমেন্ট, আলোচনা, যে কোনো জিনিসের সেটা বাংলা থেকে হয়। এই জন্য বাংলাকে বিভক্ত করা জরুরি ছিল ইংলিশ সাহেবদের জন্য। তাহলে আমরা প্রশাসনিক যুক্তি এবং রাজনৈতিক যুক্তি দুটোতেও দেখলাম যে আসলে ইংরেজরা প্ল্যান মাফিক বাংলাকে ভাগ করেছে, ওই যে ভেদ করো এবং শাসন করো, বিভক্ত করো এবং শাসন করো, সেই যুক্তিতেই। তো এটার কোনো সন্দেহ নাই যে তারা এরকম ভাগ হওয়ার পরে কয়েকটা প্রশাসনিক বিষয় আছে, যেমন বহু জমিদারের পূর্ববঙ্গে জমিদারি ছিল, সেই জমিদারিগুলো আবার হাতছাড়া হওয়ার উপক্রম আছে। যেমন বিক্রমপুরের অনেকের ব্যবসা ছিল হচ্ছে কলকাতায়। তারপরে কলকাতায় যারা আইন ব্যবসা করতেন কলকাতা কোর্টে, তাদের ব্যবসা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা, হ্যাঁ, অথবা ব্যবসা হুমকির সম্মুখীন, আইন ব্যবসাটা হুমকির সম্মুখীন হবে। এরকম আবার পূর্ববঙ্গে ঢাকাকে কেন্দ্র করে নতুন একটি আশাবাদ সৃষ্টি হলো যে না, এখানকার পলিটিশিয়ানরা একটা নতুন আইনসভায় বসতে পারবে, এখানকার ব্যবসায়ীদের সামনে নতুন ব্যবসার সুযোগ আসবে, এখানকার উকিলদের সামনে নতুন করে আইন ব্যবসায় পসরা জমানো সম্ভব হবে,
পূর্ববঙ্গের ঢাকাকে কেন্দ্র করে যে আশাবাদ সৃষ্টি হলো, কলকাতায় ঠিক একইভাবে হতাশার সৃষ্টি হলো। কলকাতার এলিট ক্লাস, হিন্দু ভদ্রলোক শ্রেণী, তারা মনে করলো যে আসলে এই অধিকাংশ ভদ্রলোক শ্রেণীর জমিদারি ছিল এই চিটাগাং, তারপরে বিশেষ করে হচ্ছে রাজশাহী, ঢাকা অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে, এই যে এরিয়াতে তাদের যে জমিদারি হাতছাড়া হওয়ার উপক্রম হলো। এবং অধিকাংশই পলিটিশিয়ান ছিল আইন ব্যবসার সাথে যুক্ত। তারা দেখলো যে আমাদের মক্কেলদের অধিকাংশই আসে এইসব এরিয়া থেকে, মক্কেল কমে যাবে, ঢাকাতে নতুন করে আইন ব্যবসা শুরু করবে আর একটা শ্রেণী, তাহলে আমাদের তো অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। এরকম এক এক শ্রেণী এক একভাবে চিন্তা করতে থাকলো, যে যার অবস্থানে থেকে চিন্তা করতে থাকলো। ইংরেজরা চিন্তা করলো যে প্রথমে যে আপনার ইয়েটা আসছে, প্রতিবাদটা আসছে, এটা খুব দ্রুতই থমকে যাবে। এটা যে প্রতিবাদ যেটা শুরু হয়েছে, এটা থমকে যাবে, এটা এই প্রতিবাদটা স্থায়িত্ব লাভ করবে না। তো এই প্রতিবাদের মধ্যে কিন্তু আমাদের অনেক বড় বড় ব্যক্তি যুক্ত ছিলেন, বড় বড় বুদ্ধিজীবী, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও অন্যতম। তিনিও কিন্তু বাংলা ভাগের বিরোধিতা করেছিলেন। তো এই যে বাদ প্রতিবাদ চলতেই থাকলো, একটা পর্যায়ে এসে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। তো আমরা এটা আরেকটু ডিটেল জানবো কালকে, যে বাদ প্রতিবাদের নেচারটা কি ছিল। এর জন্য আমাদের স্বদেশী মুভমেন্টটা একটু বুঝতে হবে। এই বাদ প্রতিবাদের নেচারটা না বুঝলে হিন্দু চরমপন্থার মানে রুটসটা বোঝা যাবে না, যে চরমপন্থা হিন্দুত্ববাদের উত্থান কিভাবে হলো সেটা বোঝার জন্য আমাদের স্বদেশী মুভমেন্টটা আরেকটু ডিপলি, বিশেষ করে বাংলা ভাগটা আরেকটু শাখা প্রশাখা নিয়ে আমরা কথা বলবো কালকে। তো এই পর্যায়ে হচ্ছে বেস্ট বই হচ্ছে স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল, এটা হচ্ছে সুমিত সরকারের, এটা জানতে হবে। আর আমি এরপরে প্রত্যেকটা বই, প্রত্যেকটা পর্বে আমি আলোচনা করব কোন বইতে কি প্রবলেম। আপনারা বিভিন্ন সাবজেক্টের আছেন, আমার একটা কথা থাকবে, একটাই রিকোয়েস্ট থাকবে, যে আপনারা পরীক্ষার চিন্তা ভুলে যান। পরীক্ষায় আপনারা এমনিই পাস করবেন, মনের আনন্দ নিয়ে ক্লাস করুন। আর আমি যে টেক্সট বইগুলো রেফারেন্স দিব এগুলো পড়ুন। পরীক্ষায় আপনারা একটা কোর্সে, এই এমার্জেন্সি অফ বাংলাদেশে আপনারা ফেল করবেন না ইনশাল্লাহ, যদি আপনারা ক্লাসগুলো করেন আর যে টেক্সটগুলো দিচ্ছে এগুলো যদি পড়েন। সুতরাং পরীক্ষা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, আপনারা মনের আনন্দ নিয়ে ক্লাস করুন এবং পড়ুন। ইনশাল্লাহ আপনাদের শেষ পর্যন্ত কোর্সটি ভালো লাগবে এবং আপনারা ইন্টারেস্ট ফিল করবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কালকে ঠিক 8টার সময় আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থ্যাংক ইউ স্যার। বইয়ের নামটা কাইন্ডলি আরেকবার রিপিট করবেন? আর কি বই নাম, স্যার বই নাম বলবেন একটু? স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল, সুমিত সরকার। অমিত সরকার, আচ্ছা। অমিত সরকার না, সুমিত সরকার, সুমিত। সুমিত, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। ঠিক আছে, ভালো থাকেন সবাই, ভালো থাকেন। ঠিক আছে স্যার, দিয়ে দেন। আসসালামু আলাইকুম স্যার।